হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন বছর শুরু হয়েছে। নতুন করে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করতেছে কানাডা গভর্নমেন্ট। মূলত কানাডাতে 2025 সালে অনেকগুলো নতুন লজ এবং নতুন রুলস চালু হবে। আপনি যদি কানাডার সিটিজেন হন, কানাডার পিআর হোল্ডার হন বা পার্মানেন্ট রেসিডেন্ট হন, এরপরে কানাডাতে আপনি যে কোনো প্রোগ্রাম নিয়ে আসুন না কেন, এই রুলস এবং লজগুলো জেনে রাখাটা অত্যন্ত জরুরি। কেননা আপনি যে দেশে এসে বসবাস করবেন সেখানকার রুলসগুলো যদি আপনি সঠিকভাবে জানেন, মানেন, তাহলে আপনার সব সমস্যার সমাধান হবে এবং আপনি কোনো ডিস্টার্ব কোনো দিক থেকে ফিল করবেন না। তো আজকে মূলত আলোচনাটি সাজানো একদমই 2025 সালের যে রুলসগুলো কার্যকরী হবে বিভিন্ন সময়ে, সেগুলো আপনাদেরকে মনে করিয়ে দেয়া, আপনাদের নোটে এগুলো ভালো করে টুকে রাখবেন। এগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। হয়তো কোনো বিভিন্ন সোর্স থেকে এগুলো আপনারা আরও জানতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি 2025 সালের নতুন এই নতুন বছরের নতুন মাসে। নিউ কানাডা লজ অ্যান্ড রুলস ইফেক্টিভ 2025 দ্যাট ইউ মাস্ট নো। তো যেটি বলতেছিলাম যে অনেক ডুইংস অ্যান্ড ডান্স এবং অনেক রেস্ট্রিকশন যেগুলো আপনার জেনে রাখাটা জরুরি প্রত্যেক জীবনকে সুন্দর করার জন্যে, কিংবা যদি আরও ক্লিয়ারলি বলি 2025 সালের পুরো লাইফটা আপনি এনজয় করতে চাইলে এই বিষয়গুলো আপনার ক্লিয়ারলি আপনার মনের মধ্যে রাখতে হবে। As 2025 begins, Canadian residents will experience significant changes in federal and provincial laws. তো এই পরিবর্তনগুলো যেমন ফেডারেল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে হবে, পাশাপাশি প্রভিন্সেও কিন্তু বিভিন্ন প্রভিন্স বিভিন্নভাবে তাদের লসগুলো পরিবর্তন করবেন। তো এখানে মূলত এই আপডেটগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে অ্যাড্রেস প্রেসিং ইস্যুস লাইক অ্যাফোর্ডেবিলিটি, ইনফ্লেশন, সোশ্যাল ইকুইটি, অ্যাফেক্টিং এভরিথিং ফ্রম মিনিমাম ওয়েজেস টু ট্যাক্স রুলস। তো মূলত এই বিষয়গুলোর উপরে একটি কম্প্রিহেন্সিভ লুক আপনাদের সামনে তুলে ধরা হবে। দি মোস্ট ইম্পর্ট্যান্ট চেঞ্জেস টু এক্সিস্টিং রুলস দ্যাট উইল বি এফেক্টিভ ইন 2025। তো অনেক রুলসই তো চেঞ্জ হবে, সেগুলোর মধ্যে যেগুলো ধর্তব্য বা যেগুলো জেনে রাখাটা খুবই জরুরি সেগুলোই মূলত জানবেন। প্রথমে আমরা আসি মিনিমাম ওয়েজ। আপনাদের প্রত্যেক জীবনকে সুন্দর করতে হলে ইনকামের কোনো বিকল্প নেই, কারণ এটা দিয়ে আপনাদের লাইফটাকে সুন্দর করতে হয়। সেক্ষেত্রে এই পরিবর্তনগুলো জেনে রাখা ভালো, কারণ আপনার অ্যানুয়াল বাজেট বা অ্যানুয়াল প্ল্যানিংটাকে সাজাতে এই বিষয়গুলো সহযোগিতা করবে। তো এখানে অনেকগুলো প্রভিন্সে এবং ফেডারেল গভর্নমেন্ট তারা বরাবরের মতোই এবছরেও এখানে মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রে এখানে অ্যাডজাস্টমেন্ট করবে। তো এইগুলো আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি। প্রথমে আমরা আসি ফেডারেল মিনিমাম ওয়েজ। তো মিনিমাম ওয়েজ মানে এটা দিয়ে আপনার থাকা খাওয়া সব খরচ হবে তা কিন্তু না। বিগিনিং করা বা শুরু করা যে কোনো একটি কাজ স্টার্ট করা, আপনার কোনো এক্সপিরিয়েন্স ছাড়া শুরু করতে গেলে সবাই তো আপনাকে ফুল সাপোর্ট দেবে না। এক্ষেত্রে ন্যূনতম যেটি পাওয়া যায় সেটি হচ্ছে এখানে মিনিমাম ওয়েজ। তো 1 এপ্রিল 2025 সাল থেকে কানাডাতে নতুন ন্যূনতম মজুরি কার্যকরী হবে, যেটা বর্তমানে আছে $17.30, সেটা হয়ে যাবে $17.70 কানাডিয়ান ডলার। এরপর প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অন্টারিও প্রভিন্স যেটা করবে সেটা হচ্ছে তারা এখানে অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্টটাকে কন্টিনিউ করবে October 1 উইথ forecasted increase from the current 17.20 per hour। তো এটি বাড়ার পসিবিলিটি রয়েছে, কত বৃদ্ধি পাবে সেটা এখনও ক্লিয়ার না, কিন্তু 1 অক্টোবরে 2025 সাল 1 অক্টোবরে অন্টারিওতে একটি অ্যাডজাস্টমেন্ট আসবে, সেটি আপনাদেরকে আগে বলে রাখলাম। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে 1 জুন 2025-এ তারা মিনিমাম ওয়েজ ইনক্রিজ করবে, কত থেকে বর্তমানে 17.40 সেখান থেকে আরও বৃদ্ধি পাবে। এরপরে ইউকন, নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের এখানে 1 এপ্রিল 2025-এ তাদের আপনার ওয়েজটা এখানে অ্যাডজাস্ট হবে, নতুন করে তারা ইনক্রিজ করবে। বর্তমানে এখানে ইউকনে পার আওয়ারে 17.59, এরপরে নোভা স্কোশিয়াতে 15.20, এরপরে আপনার নিউ ব্রান্সউইকে 15.30, এই হারে মিনিমাম ওয়েজটা কার্যকরী রয়েছে। এগুলো 1 এপ্রিল 2025-এ পরিবর্তন হবে। The increase reflect ongoing efforts to combat inflation and ensure that
workers have sufficient earnings to meet the rising cost of living. এবার আমরা আসি ট্যাক্স রুলস নিয়ে কথা বলবো। আপনারা ওয়েজেস নিয়ে জানলেন, এবার ট্যাক্সের বিষয়ে আসি। কারণ ওই যে ওয়েজেস বা যে ইনকামগুলো আপনাদের হবে সেখান থেকে তো গভর্নমেন্ট একটা উল্লেখযোগ্য সংখ্যক আপনাদের ইনকাম ট্যাক্স পারপাস কেটে রাখে। সেখানে যে পরিবর্তনগুলো চালু হচ্ছে বা কার্যকরী হবে সেগুলো সম্পর্কে আরও ক্লিয়ার পিকচার এখানে তুলে ধরার চেষ্টা। ফেডারেল ইনকাম ট্যাক্স ব্র্যাকেটস অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন। তো এখানে 2025 সালে যেটা কাউন্ট করা হচ্ছে যে 2.7% ইনফ্লেশন হবে, সেটিকে অ্যাডজাস্ট করার জন্য আপনাদের ইনকাম লেভেলটাকে সহযোগিতা করার জন্য এখানে রেভিনিউ এজেন্সি তারা ট্যাক্সের ব্র্যাকেটগুলোকে রিভাইজ করতেছে 2025 সালের জন্য। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 57,375 ক্যাট পর্যন্ত যারা ইনকাম করবেন তাদের জন্য 15% ট্যাক্স দিতে হবে। এরপরে 57,375 থেকে 1,14,750 পর্যন্ত যাদের অ্যানুয়াল ইনকাম তাদের ট্যাক্স দিতে হবে 20.5%। এরপরে 1,14,750 থেকে 1,77,882 এই রেঞ্জের মধ্যে যাদের ইনকাম হবে তাদেরকে ট্যাক্স দিতে হবে 26%। এরপরে 1,77,882 থেকে 2,53,414 এই রেঞ্জের মধ্যে যাদের ইনকাম হবে তারা 29% ট্যাক্স দেবেন। এরপরে যাদের ইনকাম 2,53,414 উপরে তারা 33% হারে ট্যাক্স দেবেন। This adjustment ensured that Canadians are not pushed into higher tax brackets solely due to inflation, preserving their purchasing power. তো পারচেজিং পাওয়ারটাকে আপনার কন্ট্রোল করার জন্য বা এটিকে সমন্বয় করার জন্য মূলত এই ট্যাক্স ব্র্যাকেটটি কার্যকরী করতে 2025-এ কানাডা গভর্নমেন্ট। এবার কয়েকটি কন্ট্রিবিউশনের লিমিট নিয়ে কথা বলবো, TFSA এবং RRSP। TFSA এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে অ্যানুয়াল কন্ট্রিবিউশন লিমিটটা 7,000 কানাডিয়ান ডলার করা হচ্ছে, যেটার কিউমুলেটিভ লিমিট হলো 1,02,000, যেটা আপনার ফর এলিজিবল কানাডিয়ানস অ্যাজ অফ জানুয়ারি 2025। এরপরে RRSP এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানুয়াল কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে 32,490, যেটা আগে ছিল 31,560, সেটি 2025-এ বাড়তেছে, অফারিং ইনহ্যান্সড রিটায়ারমেন্ট সেভিং অপরচুনিটি। কর্পোরেট ট্যাক্সের বিষয় নিয়ে এবার আসি। স্মল বিজনেসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে স্মল বিজনেস ট্যাক্স রেটস উইল রিমেইন 9%, বাট নিউ এনভায়রনমেন্ট ট্যাক্স ক্রেডিট আর ইন্ট্রোডিউসড ফর বিজনেস অ্যাডপ্টিং গ্রিন টেকনোলজিস। Business and transition to renewable energy source or adopt carbon neutral practices can claim this credit, incentivizing sustainable growth across sectors. এবার আমরা আসি কানাডার পেনশন নিয়ে। আপনারা ইনকাম করলেন, ট্যাক্স দিলেন, সেই ট্যাক্স থেকে যে পেনশনগুলো বেনিফিট পাবেন সেটার কি অবস্থা সেটাই এবার একটু আমরা আলোচনা করি। 2025 সালে দি CPP অর্থাৎ কানাডা পেনশন plan continues its enhancement plan to improve retirement benefit. Key 2025 update include। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এমপ্লয়ি কন্ট্রিবিউশনসের ক্ষেত্রে রেটস এখানে দেখা যাচ্ছে 5.95%, যেখানে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনের হার পরিমাণ হলো 4,034.10। সেলফ এমপ্লয়েড কন্ট্রিবিউশনস এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন এখানে বাড়ানো হয়েছে 8,068.20। এরপর অ্যাডিশনাল CPP কন্ট্রিবিউশন CPP2 অ্যাপ্লাইজ টু ইনকাম বিটুইন 71,300 থেকে 81,200 এই ইনকামের মধ্যে যারা রয়েছে, উইথ ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনস অফ 396 এমপ্লয় অ্যান্ড 792 সেলফ এমপ্লয়েডদের জন্য। These plans aim to secure the long-term sustainability of the pension system while providing higher benefits for future retirees. এবার আমরা আসি এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট। এখানে যেটাকে বলা হয় EI, এক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসতেছে সেটা হলো 2025 সালে EI প্রিমিয়াম রেটসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 100 ইন্স্যুরেবল আর্নিংয়ের জন্য 1.64, অর্থাৎ পার $100 জন্য 1.64 আপনার এখানে EI প্রিমিয়াম রেট। তারপরে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন লিমিট হলো
77.48। এরপরে এমপ্লয়ার্সদের জন্য পার $100 $2.30 উইথ ম্যাক্সিমাম 1508.47। কুইবেকের ক্ষেত্রে এখানে লোয়ার রেট 1.31 পার 100 এমপ্লয়িজ এবং 1.83 পার 100 পার এমপ্লয়ার্স। তো এখানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয়ের জন্য যে প্রিমিয়ামের রেট সেটা এখানে মেনশন করা হলো, যেটা 2025 সালে কার্যকরী হবে। সেটা আপনারা আশা করছি হেল্পফুল হবে, কারণ ইন্স্যুরেন্সটা ওতপ্রোতভাবে আপনাদের সাথে যুক্ত। এক্সপ্যান্ডেড SEI সিকনেস বেনিফিটস। তো এখানে সিকনেসের জন্য একটি বিশেষ বেনিফিট আছে কানাডাতে, সেটা এখানে মূলত এক্সপ্লেন করা হয়েছে। আগে যেটা হয়তো, আগে সাধারণত আপনার 2024 সালে এখানে 26 সপ্তাহের জন্য এই বেনিফিটটা দেওয়া হয়েছে, এখন এটাকে বাড়িয়ে 28 সপ্তাহের জন্য করা হয়েছে। This extension aims to provide more robust support for individuals recovering from serious illness or injuries. এবার কানাডাতে ডেন্টাল কেয়ারের জন্য একটা আলাদা আপনার ব্যবস্থাপনা থাকে। সেক্ষেত্রে যেটা ঘটতেছে 2025 সালে এখানে তারা একটি প্ল্যান প্রকাশ করেছে, সেটি আমরা এবারে দেখি। ফ্যামিলিজ আর্নিং লেস দেন $90,000 অ্যানুয়ালি, তারা এখানে সাবসিডিজ পাবেন 40% থেকে 100% ডেন্টাল কেয়ার কস্ট কভার করার জন্যে। দিস কম্প্রিহেন্সিভ প্ল্যান এলিমিনেটস সিগনিফিক্যান্ট ব্যারিয়ার্স to oral health care and is expected to improve overall public health outcomes. এবার আমরা আসি কানাডা চাইল্ড বেনিফিট এনহান্সমেন্ট। কানাডা চাইল্ড বেনিফিট একটি গুরুত্বপূর্ণ বেনিফিট, কারণ এটা কানাডাতে সামর্থ্য যাদের কম বা মডারেট, বিশেষ করে লো ইনকাম গ্রুপ, মিডল গ্রুপ, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, হেল্পফুল হয়। স্টুডেন্ট বা ওয়ার্কার যারা 18 মাস পর্যন্ত থাকতেছেন তারপর থেকে এখানে আবেদন করতে পারেন। তো এই জন্য সিসিবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জানুয়ারি 2025 থেকে কানাডা চাইল্ড বেনিফিট দেওয়া শুরু হচ্ছে। উইল এক্সটেন্ড পেমেন্টস ফর আপ টু 6 months ফলোয়িং দি ডেথ অফ চাইল্ড, অফারিং অ্যাডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট ফর গ্রাইভিং ফ্যামিলিজ। তো কারো বাচ্চা যদি মারা যায় তাহলে এখানে তাদের বাচ্চার জন্য 6 মাস পর্যন্ত এই বেনিফিটটা দেওয়া হবে। এটি মূলত এখানে নতুন করে ইনশিওর করা হলো। এখানে মূলত কনসোলেশনটা আপনাদের এক্সপ্রেস করার জন্য মূলত তারা এই সিস্টেমটি চালু করেছে। নিউ সিসিবি ইন্ডেক্সিং ফর ইনফ্লেশন টু হেল্প ফ্যামিলিজ কোপ উইথ রাইজিং লিভিং কস্ট। যেহেতু লিভিং কস্ট দিন দিন বেড়ে চলেছে, সেটাকে সমন্বয় করার জন্য, সেখানে পেরে ওঠার জন্য CCB payments will be indexed to 2.7 inflation rate, 2.7% inflation rate, increasing the maximum benefit per child. This ensures that families relying on CCB maintaining their standard of living despite inflationary pressures. মর্টগেজের জন্য আপনারা যারা কানাডাতে এসে বাসাবাড়ি করতে চান তাদের জন্য মর্টগেজটা খুবই গুরুত্বপূর্ণ। মর্টগেজ নিয়ে মূলত এখানে একটি সিস্টেম চালু হয়েছিল 2024 সালে। সেটা এখন কী হবে, মর্টগেজ রুলস ফর ফার্স্ট টাইম বায়ার্স। প্রথমবারের মতো যারা আপনার কোনো ল্যান্ড বা প্রপার্টি কিনবে, বিশেষ করে ফ্ল্যাট প্লট না, যাদের জানি বাসাবাড়ি হাউজিংয়ের জন্য আর কি, টু ইমপ্রুভ হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, নিউ মর্টগেজ রুলস এখানে চালু করা হচ্ছে। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, লোয়ার ডাউন পেমেন্ট 5% অফ দি ফার্স্ট 5 লাখ, 10% অফ অ্যামাউন্টস বিটুইন 5 লাখ অ্যান্ড 1.5 মিলিয়ন। তাহলে এখানে বুঝতে পারতেছেন যে আপনার বাড়িটার মূল্য যদি 1.5 মিলিয়ন হয় তাহলে 5% আপনি দিবেন প্রথম $5 লক্ষ পর্যন্ত ট্যাক্সের মতো। এরপরে 10% দিবেন আপনি হচ্ছে পরের আপনার 5 লক্ষ থেকে 15 লক্ষ এই রেঞ্জের মধ্যে। এইভাবে এটা ট্যাক্সের মতো করে স্লট করে দেওয়া হয়েছে। এই দুটো যোগ করে মূলত যেটা হবে সেটা আপনাকে দিতে হবে। এই ইনকাম গ্রুপের নিচে হলে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য না। হায়ার প্রাইস ক্যাপস, ইনশর্ট মর্টগেজ আর নাও অ্যাভেলেবল ফর হোমস আপ টু 1.5 মিলিয়ন। এরপরে আছে এক্সটেন্ডেড অথরাইজেশন, 30-year amortization are allowed for insured mortgage on pre-construction homes। অর্থাৎ আপনি একটি বাড়ি কিনলেন, এটি 30 বছর ধরে সেটার প্রিমিয়াম আপনি পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যেটা হবে, দেখা গেলো যে শুরুতে হয়তো ডাউন পেমেন্ট দিতে একটু কষ্ট হবে, একটু কষ্ট করে ডাউন পেমেন্টটা দেন। এরপরে আপনার ভাড়ার যে টাকা দিতে হতো সেই ভাড়ার টাকার বিনিময়ে আপনি প্রিমিয়াম দেবেন। তাহলে দেখবেন যে একটা সার্টেন পিরিয়ড পর আপনি সে বাড়ির মালিক হয়ে গেছেন। আর ভাড়া যদি আপনি দিয়েই যান এটা বাড়তে থাকবে। জীবনেও সারা জিন্দিগিতে কখনো সেটার মালিক হতে পারবেন না, মালিক বলে গণ্য হবেন না।
এই জন্য এটা আপনি এভাবে এটা বিশেষভাবে কাজে লাগাতে পারেন। ক্যাপিটাল গেইন ট্যাক্স ইনক্রিজ, এটা একটু ব্যাড নিউজ যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ইনক্রিজ হচ্ছে আপনাদের জন্য। ফর 2025 the capital gains inclusion rate raises from 50% to 66.7% for companies and individuals. For individuals, this rate applies only to gains exceeding 2,50,000. While this may increase tax burdens, the revenue generated is intended to fund critical social programs and infrastructure. এবার প্রভিন্স স্পেসিফিক কিছু পরিবর্তনে আমরা কথা বলবো। ব্রিটিশ কলাম্বিয়া প্রথমে রয়েছে এন্টি হোম ফ্লিপিং ট্যাক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 20% অ্যাপ্লাইজ টু প্রপার্টি সেলস উইথ 2 years অফ পারচেস, অর্থাৎ 2 বছরের মধ্যে যারা প্রপার্টি ক্রয় করেছেন তাদের জন্য 20% ফ্লিপিং ট্যাক্স 1 জানুয়ারি 2025 থেকে এটি চালু হচ্ছে। এক্সেপশনস ইনক্লুড ডিভোর্সেস অ্যান্ড জবলেস লসেস, যাদের জব হারা যারা এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের বিশেষ বিবেচনায় নেওয়া হবে, তাদের জন্য এটা প্রযোজ্য না। রেন্ট ক্যাপের ক্ষেত্রে এখানে বাসাবাড়ির রেন্ট বৃদ্ধি চাইলেই করতে পারবে না, সেক্ষেত্রে 2024 সালে ছিল এটি 3.5%, এটি এই 2025 সালে 3% করা হয়েছে। তো তার মানে বিষয়টা আমি ক্লিয়ার করি, 2024 সালে যারা ধরুন একটা বাসায় কেউ ছিল, তার বাড়ি ভাড়াটা পরের বছরে বাড়ালেও কত পার্সেন্ট বাড়তে পারবে, সর্বোচ্চ 3%। এটা আগে ছিল 3.5%, সেটা এই রেঞ্জের মধ্যে আনা হয়েছে। এরপরে নিউ ক্লাইমেট অ্যাকশন রিবেটস, বিসি ইন্ট্রোডিউসেস কোয়ার্টারলি রিবেট আপ টু $400 per household for low and middle income families adopting near energy efficient home upgrades. These measures aim to curb specialization in the housing market, protect renters and incentivize environmentally friendly practices. এবার আমরা আসি অন্টারিও প্রভিন্সে চাইল্ড কেয়ার ফি ক্যাপস। ফি ইন পার্টিসিপেটিং সেন্টার আন্ডার দি $10 a day program will be capped $22 per year with further reductions by 2026. ইমিগ্রেশন অ্যাক্ট রিভিশনস, ইমিগ্রেশন অ্যাক্টে একটা পরিবর্তন আনা হয়েছে, এটা আপনাদের জেনে রাখা দরকার। অনেক ইমিগ্রেশন লয়াররা অনেক প্রতারণার আশ্রয় নিয়েছে রিসেন্ট টাইমে, যার ফলে এখানে ভুক্তভোগী কিন্তু সাধারণ পিপল। এক্ষেত্রে নতুন নিয়ম করা হচ্ছে, স্ট্রিক্টার স্ট্যান্ডার্ড ফর ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভ নাও রিকোয়ার্ড লাইসেন্সার অ্যান্ড রিটেন কন্ট্রাক্টস উইথ পেনাল্টিস ফর ভায়োলেশন ইনক্লুডিং ফাইন্স অ্যান্ড লাইফ টাইম ব্যান্স। তো যারা রুলস রেগুলেশন ভায়োলেট করবে, যাদের মানুষের প্রতারণা করবে, এই ধরনের ব্যক্তিদের জন্য লাইফ টাইম ব্যান হতে পারে। এই ধরনের একটি ওজোর আপত্তি রয়েছে। তো অ্যাফোর্ডেবল ট্রানজিট প্রোগ্রাম, Ontario will expand affordable transit pass for low-income individuals, reducing fares by up to 50% in major cities. তো অন্টারিও প্রভিন্সের যারা বাসিন্দা তাদের জন্য একটা ভালো খবর যে তারা এখানে ট্রানজিটের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে ইন্ডিভিজুয়ালদেরকে। Several new programs and initiatives across Canada aim to address systemic inquiries and promote inclusivity. For example, এখানে আপনাদেরকে সাপোর্টের জন্য যে বিষয় আমরা ছিলাম সেটা হলো যে অন্টারিওতে এখানে বিশেষ সাপোর্ট আপনারা পাবেন। অ্যাফোর্ডেবল ট্রানজিট প্রোগ্রাম চালু হচ্ছে। এরপর ইন্ডিজিনিয়াস প্রোগ্রাম, অ্যাডিশনাল ফান্ডিং উইল বি অ্যালোকেটেড টু ইমপ্রুভ অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার, হাউজিং ফর ইন্ডিজিনিয়াস কমিউনিটিস। তো এখানে এই সুবিধাগুলো যারা নিউ কমার তাদের জন্য মেইনলি দেওয়া হয়। জেন্ডার ইকুইটি ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে। এমপ্লয়ার্স উইল with more than 100 employees will be required to report on gender pay gaps and implement corrective measures. তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। This policy reflects Canada's commitment to creating a fair and equitable society for all residents. The new laws in 2025 reflect efforts to enhance economic equity, affordability and quality of life for Canadians. তো এতক্ষণ যারা আলোচনা শুনলেন, আশা করছি আজকের আলোচনাগুলো আপনাদেরকে হেল্প করবে। বিশেষ করে যারা কানাডাতে বসবাস করতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে, যদি বিষয়টিকে গুরুত্ব দিয়ে মনে রাখেন, মনে করেন।
তো যেহেতু এখানে কানাডার রুলস এবং লজ নিয়ে কথা বলা হয়েছে, আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন এই আলোচনাটি, তাহলে অনেক ভাই বোনরা উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।